পাস্ট ইনডিফিনিট। প্রথমটা বলছি পাস্ট ইনডিফিনিট। গতকালকে যে আলোচনা করেছিলাম তার সঙ্গে একটু সাদৃশ্য না রাখলেই নয়। যেমন গতকালকে বলেছিলাম, একটু সংক্ষিপ্তভাবে বলে নিই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে হবে, যে বর্তমানকালে কোনো একটি কাজ সাধারণভাবে হয় এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে বর্তমানকালে কোনো একটি কাজ ঘটতেছে অথবা চলতেছে, রানিং, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কি বলছিলাম, যে কোনো একটি কাজ এই মাত্র শেষ হলো এইরকম যদি বোঝায় তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণটা দেওয়া ছিল দি রেইন হ্যাজ স্টপড। নেক্সট, 4 নম্বর ছিল গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এ ব্যাপারে কি বলা হয়েছিল, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা সাদৃশ্য আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বলা হচ্ছে যে বর্তমানকালে কোনো একটি কাজ রানিং, বর্তমানকালে কোনো একটি কাজ ঘটিতেছে অথবা চলিতেছে অথবা হইতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলা হবে যে হ্যাঁ, বর্তমানকালে কোনো একটি কাজ চলতেছে বা ঘটিতেছে বা হইতেছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে। এ পয়েন্ট অফ টাইম, বারবার বলা হয়েছিল যে এ পয়েন্ট অফ টাইম অথবা এ পিরিয়ড অফ টাইম, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইন কেস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে না? যেমন বলা যেতে পারে যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। যাই হোক, এবার এই রেস ধরে আমরা আসবো। প্রথমটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট। দেখো, অত্যন্ত সহজ। প্রেজেন্ট ইনডিফিনিট যেমন বলা হয়েছে যে বর্তমানকালে কোনো একটি কাজ সাধারণভাবে হয়, তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা নিত্যবিত্ত বর্তমানকাল। বর্তমানকালে কোনো একটি কাজ সাধারণভাবে হয়। আমি সূর্য দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছিলাম, 2টা উদাহরণ। 1 নম্বর ছিল গিয়া সূর্য পূর্ব দিকে ওঠে, 2 নম্বর ছিল গিয়া সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। যখন বলা হয়েছিল সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। আর যখন বলা হয়েছিল যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। দিস ওয়ে আর দ্য এক্সাম্পলস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকে হচ্ছে গিয়া পাস্ট ইনডিফিনিট। এখানে বলা হবে যে অতীতকালে কোনো একটি কাজ সাধারণভাবে ঘটেছিল বা হয়েছিল। আবার বলছি, অতীতকালে কোনো একটি কাজ সাধারণভাবে ঘটেছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমরা গতকাল দিয়ে একটা বাক্য তৈরি করি, কি, যে গতকালকে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। গতকালকে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আলোচনা করছি পাস্ট ইনডিফিনিট। যদি বলি গতকালকে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, তাই না? তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে হচ্ছে অতীত, তাই না? তাহলে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সিম্পল এক্সাম্পল, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম, তাই না? আবার বলা যেতে পারে যে আমি গতকালকে বিদ্যালয়ে যাইনি, আই ডিড নট গো। নেক্সট, আই ডিড নট গো। পজিটিভ নেগেটিভ সেন্টেন্স কী করে হয় এই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটাকে নেগেটিভ বাংলা লিখবে আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। অথবা কেউ যদি বলে যে সে আমার বাড়িতে আসে নাই, তাহলে হি ডিড নট কাম টু মাই হাউস। আসে নাই, আমি একটা সময় লিখে দিলাম আপনাদের, সে আমার বাড়িতে আসে নাই, এমন হতে পারে যে 15 দিন আগে, তাই না? তাহলে হি ডিড নট কাম টু মাই ইয়েস্টারডে 15 days ago। তাহলে আমরা বলবো যে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালে কোনো একটি কাজ সাধারণভাবে হয় এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে তাহলে গঠনটা কীরকম হতে পারে? এই গঠনটা অত্যন্ত মিল। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে গঠন বলা হয়েছিল সাবজেক্টের পর ভার্বের প্রথম রূপ। সাবজেক্টের পর ভার্ব এর প্রথম রূপ, ওইটা ছিল গিয়ে গতকালকের প্রেজেন্ট ইনডিফিনিট। আর আজকের পাস্ট ইনডিফিনিট একদম সহজ, সাবজেক্টের পর ভার্বের দ্বিতীয় রূপ। লিখলাম সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে হয়ে গেল, যে স্টুডেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট পাবে সেই স্টুডেন্ট পাস্ট ইনডিফিনিট পাবে। কিভাবে? দুইটার মধ্যে সাদৃশ্য আছে, ঠিক আছে? সাবজেক্টের পর ভার্বের প্রথম রূপ প্রেজেন্ট ইনডিফিনিট, আর সাবজেক্টের পর ভার্বের দ্বিতীয় রূপ পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? আই ডিড নট গো টু স্কুল, আর একটা এক্সাম্পল হতে পারে, ধরুন হি ডিড নট, হি ডিড নট কাম হিয়ার। তাহলে হি ডিড নট কাম হিয়ার,
এখানে কামকে নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্ন আসে না, বিকজ হিয়ের পরে ডিড আছে। ডিডটাও কিন্তু ভার্বের দ্বিতীয় রূপ। একটু খেয়াল করো, ডু, তারপর হচ্ছে গিয়ে ডিড, তারপর হচ্ছে গিয়ে ডান। তাহলে হলো হি ডিড নট কাম হিয়ার। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, হি ডিড নট কাম হিয়ার। সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে এটা হয়ে গেল। এবার আসলে পাস্ট কন্টিনিউয়াস। অতি সংক্ষেপে আলোচনা, মূল পয়েন্ট এটুকু মনে রাখলেই যথেষ্ট। দেখুন, পাস্ট কন্টিনিউয়াস বললাম কি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের মিল থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলা হয়েছিল? যে কোনো একটি কাজ বর্তমানকালে হইতেছে, অথবা ঘটিতেছে, অথবা চলিতেছে। আর পাস্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে কী বলতে হবে? অতীতকালে কোনো একটি কাজ হইতেছিল, অথবা ঘটিতেছিল, অথবা চলিতেছিল, এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাট বোঝা গেছে? পাস্ট কন্টিনিউয়াস মানে ঘটমান অতীত, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ঘটমান বর্তমান। ঠিক আছে? তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে কোনো একটি কাজ চলতে থাকবে, রানিং থাকবে। তাহলে কী বলা যেতে পারে? গতকাল যেহেতু কথাটা বললাম, গতকাল দিয়ে বলি যে গতকালকে 2 ঘন্টা বৃষ্টি চলিতেছিল। It was raining heavily. গতকালকে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। তাহলে ইট ওয়াজ রেনিং হেভিলি ইয়েস্টারডে। অত্যন্ত সহজ, যতগুলো টেন্স আছে তার মধ্যে কন্টিনিউয়াস টেন্সটা একদম সহজ। আমি কথা দিলাম, ইট ওয়াজ রেনিং হেভিলি ইয়েস্টারডে, গতকালকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাদের কী মনে রাখতে হবে? যেখানে ওয়াজ এবং ভার্বের সঙ্গে আইডি থাকতেছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন ছিল গিয়া যে সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর, এখানে থাকবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব এর সঙ্গে আইএনজি। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব এর সঙ্গে আইএনজি। উপরে ইসের সঙ্গে মেলাই, সাবজেক্ট হচ্ছে ইট, ওয়াজ ওয়ার মধ্যে ইটে পরে ওয়াজ হয়। আচ্ছা, ভার্ব হলো গিয়ে রেইন, রেইন মানে বৃষ্টিপাত হাওয়া, তার সঙ্গে হচ্ছে গিয়ে আইএনজি যুক্ত করলে হয়ে যায় রেইনিং। ইট ওয়াজ রেইনিং হেভিলি ইয়েস্টারডে। ঠিক আছে? তাহলে এক বছরে ওয়াজ, বহু বছরে ওয়ার। বাজ দুইটা টেন্সের আলোচনা হয়ে গেল। নেক্সট, পাস্ট পারফেক্ট টেন্স। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই টেন্সটাতে একটা অতিরিক্ত মনোনিবেশ করার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স। ঠিক আছে? এটা অবশ্যই জানতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স, অনেক সময় চাকরি পরীক্ষা ইন্টারভিউতে এটা জিজ্ঞাসা করা হয় যে পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়। তাহলে আমরা কি উত্তর দেব? চলুন শুরু করা যাক। পাস্ট পারফেক্ট টেন্স, এখানে মানে এই টেন্সটা বলতে গিয়ে আমারও এখন মনে পড়ে, আমি ঠিক ওইটা এখন স্টুডেন্টে পড়াই, যে একজন মাস্টারমশাই আমার বলেছিলেন ডাক্তার আর রুগীকে তুমি চেনো? বললাম চিনি বলতে, বলে ডাক্তার কারে বলা হয়? বললাম যারা রুগীদের সেবা করে। তাহলে হ্যাঁ, ডাক্তার রুগী। ঠিক আছে, ডাক্তার রুগী। উপরেই দেখি রুগী। আচ্ছা স্যার, কী হলো? যে বলছে যে এমন দেখা যায় না যে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল? হ্যাঁ, হয়তো ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, এমন ঘটনা ঘটে তো। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ঠিক আছে, আমি ঠিক এটা তখন থেকে মনে রাখছি। হ্যাঁ, সত্যি বলতে যে একদম অসাধারণ একটা উদাহরণ, যার সাহায্যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখব। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ঠিক আছে, বা মারা গিয়েছিল, যারাই বলি না কেন, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এই বাক্যের মধ্যে দেখা গেল মোট 2টা ঘটনা আছে। কী কী 2টা ঘটনা? এক নম্বর হচ্ছে কি ডাক্তার আসিবার পূর্বে, তার মানে ডাক্তার আসাটা একটা ঘটনা। আর ঘটনা হচ্ছে কি রোগীটি মারা গেল। তাহলে এখানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই বাক্যটার মধ্যে মোট 2টা ঘটনা। প্রথম ঘটনা ডাক্তার আসা, এটা একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা রোগীটা মারা যাওয়া। আচ্ছা, তাহলে আমাদেরকে জানতে হবে
যে কোন ঘটনাটা আগে ঘটলো, ডাক্তার আগে আসছে না রোগী আগে মারা গেছে, তখন উত্তর হবে যে না, রোগীটা আগে মারা গেছে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, মানে রোগীটাই আগে মারা গেল। তাহলে অতীতকালে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে তার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বাকি ঘটনাটির পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এইভাবেই মনে রাখতে হবে আমাদের, অতীতকালে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটে, এখানে কিন্তু রোগীটা আগে মারা গেল, ঠিক আছে, ডাক্তার আসার আগে রোগীটা মারা গেল, এই ঘটনাটা রোগী মারা যাওয়ার ঘটনাটা কিন্তু আগে ঘটলো। তো যে ঘটনাটা আগে ঘটবে তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। ইংরেজিতে সাজালে এটা কী হবে দেখো সবাই। The patient had died before the doctor came. The patient had died. ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এটাকে যদি আমরা অনুবাদ করি, দি পেশেন্ট হ্যাড ডাইড, এটা একটা ঘটনা আর এটা একটা ঘটনা, এবং এখানে দুইটা টেন্স। নামে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট, কিন্তু আসলে এই পাস্ট পারফেক্ট দুইটা টেন্স নিয়ে সবসময় চলে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল মানে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ব্যাপারটা বলা হলো। তাহলে অতীতে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে তার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যে ঘটনাটি পরে ঘটবে তার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ওই জন্য দি পেশেন্ট হ্যাড ডাইড এটা হলে গিয়ে পাস্ট পারফেক্ট, আর দি ডক্টর কেম, সিএমই কেম সাবজেক্ট ফর ভার্বের দ্বিতীয় রূপ। দি ডক্টরকে যদি তুমি সাবজেক্ট ভাবো তাহলে কেমকে ভাবতে হবে কি, অবশ্যই ভার্বের দ্বিতীয় রূপ, কাম কেম কাম। তাহলে দি ডক্টর দি ডক্টর কেম এটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট, আর দি পেশেন্ট হ্যাড ডাইড এটাই হলো গিয়া পাস্ট পারফেক্ট। ব্যাপারটা বলো একদম সহজ। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের যে একটা স্ট্রাকচার বা গঠন সেটা আমরা কী করে মনে রাখবো, অবশ্যই দি পেশেন্ট সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে হচ্ছে গিয়ে ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু অবশ্যই জরুরি। থার্ড ফর্ম মানে হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। এই হ্যাড যে আছে দি সাবজেক্ট, মানে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভার্বের থার্ড ফর্ম। আমাদের মাথায় রাখতে হবে যে হেডের পরে ভার্বের থার্ড ফর্মটা কিন্তু বসাতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে এর কোনো সাদৃশ্য পাচ্ছি? ইয়েস, গঠনে প্রেজেন্ট পারফেক্টে ছিল সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর এখানে পাইলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমাদের পাস্ট টেন্সের তিনটে ভাগ আমাদের শেখা হলো, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। পাস্টের আরেকটা বাকি আছে, সেটা একটু মুখে মুখে বলছি, কী নাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা ব্যবহার খুব কম হয়, এটা মনে রাখবে যে হেডের পরে বিন বসবে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে না, হেডের পরে বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এইটা গঠন দেখে থেকে দু একটা বাক্য দেখলে যথেষ্ট, এটার ব্যবহার খুব কম, ঠিক আছে। মানে শি হ্যাড বিন ওয়াকিং ইন দ্য স্ট্রিট হতে পারে, শি হ্যাড বিন ওয়াকিং ইন দ্য স্ট্রিট, হ্যাঁ সে রাস্তা হাঁটতেছিল, একটা বোঝা গেল। আবার হতে পারে যে আমি দৌড়াচ্ছিলাম, আই হ্যাড বিন ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাফ করবেন, আই হ্যাড বিন রানিং ইন দ্য ফিল্ড, রান মানে ছোট আবার দৌড়ানো, আই হ্যাড বিন রানিং ইন দ্য ফিল্ড, এখানে হ্যাডের পরে বিন থাকবে, তারপরে ভাবের সাথে আইনজি থাকবে। আমি সবচেয়ে পর্যন্ত গুরুত্ব দেব পাস্ট পারফেক্ট টেন্সকে, এবং উদাহরণটা একদম যেন সবারই মনে থেকে যায় চিরদিন। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। এরপরে আর দুইটা টেন্সের ডিসকাস করার প্রয়োজন আছে, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার পারফেক্ট। ফিউচার ইনডেফিনিটের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট এগুলোর না সাদৃশ্য আছে, হ্যাঁ। যেমন প্রেজেন্ট ইনডেফিনিটে বলা হয়েছিল যে বর্তমানকালে কোনো ঠিক আছে সাধারণভাবে হয়, আচ্ছা। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে বলা হলো যে অতীতকালে কোনো ঠিক আছে সাধারণভাবে হয়েছিল,
ফিউচারে বলতে হবে যে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সাধারণভাবে হইবে বা ঘটবে। ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সাধারণভাবে হইবে অথবা ঘটবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট হয়। ঠিক আছে, অত্যন্ত সহজ। যেমন কি হতে পারে যে আমি আগামীকালকে বাজার যাব। আমি আগামীকাল বাজার যাব। এটাকে বলে কি আই উইল গো টু মার্কেট টুমরো। আই উইল গো টু মার্কেট টুমরো। MARKET, আমি আগামীকাল বাজার যাবো। তোমরা আমার মুখের কথা হইলেই কাজ করো, ঠিক আছে? তাহলে সাধারণভাবে কোনো একটা কথা জাস্ট বলা, ঠিক আছে? আগামী মাসে বৃষ্টিপাত হবে, তাহলে ইট উইল রেন দ্য ফলোইং মান্থ, ইট উইল রেন। তাহলে পরে এখানে ব্যাপারটা কী দাঁড়ালো যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। শ্যাল বসবে কখন, যখন জোর দেওয়া হবে, আর বাকি 90% ক্ষেত্রে আমরা উইল বসাই। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে ভাবের অবশ্যই প্রথম রূপ। হ্যাঁ, আমি আগামীকাল বাজার যাব, হয়ে গেল। এবার ফিউচার পারফেক্ট, লাস্ট ওয়ান। ফিউচার পারফেক্টের ব্যাপারটা কি যে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ দেখা গেলো, এটাও তুলনা হয় পাস্ট পারফেক্ট যেমন তুলনা হয়, ফিউচার পারফেক্টও তুলনা হয়। যে ভবিষ্যৎকালে অবশ্যই ভবিষ্যৎকালের মধ্যে পড়বে, তার মধ্যে এখানে যেমন পাস্ট পারফেক্টে বলছিলাম যে ঘটনাটি আগে ঘটে, হ্যাঁ এখানেও বলতে হবে ভবিষ্যৎকালে দেখা গেলো দুইটা ঘটনা আছে, সেই দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা আগে ঘটবে। প্রত্যাশিত দুইটা ঘটনা আছে, একটা ঘটনা আগে ঘটবে, সেটা হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট টেন্স। ব্যাপারটা বোঝা গেল? তাহলে পরেরটা কী হবে? পরেরটা এর আগে যেমন ছিল পাস্ট ইনডিফিনিট, এখানে ফিউচার পারফেক্ট হবে। প্রথমটা যদি হয় ফিউচার পারফেক্ট, আগের ঘটনাটা, পরের ঘটনা হবে গিয়া ফিউচার ইনডিফিনিট। তার এক্সাম্পল কী হতে পারে? বাবা আসার পূর্বে আমি কাজটি শেষ করব। তাহলে বাবা আসার পূর্বে মানে বাবা আসবে, বা বাবা আসবে, এটা একটা কথা বলা হলো, এটা একটা ঘটনা। আর আমি কাজটি শেষ করব, বাবা আসার পূর্বেই আমি কাজটি শেষ করব। ভবিষ্যৎকালে দুটি ঘটনার মধ্যে বোঝা গেল যে আমি কাজটি শেষ করব, তাহলে বাবা আসা এবং আমি কাজটি শেষ করা, আমার কাজটি শেষ করা, তাই না? তাহলে এই যে ঘটনাটা আগে ঘটার সম্ভাবনা যে আমি কাজটি শেষ করব, এটাই ফিউচার পারফেক্ট। I will have finished the work before father comes. I will have finished the work. এই যে I এর পরে will তারপরে have, এই ব্যবহারটাও তোমার জানতে হবে, তাই না? I will have finished the work before father comes. ট্রেনটি আসার আগে আমরা বাড়ি পৌঁছে যাব। তাহলে উই উইল হ্যাভ রিচড দ্য হোম, উই উইল হ্যাভ রিচড দ্য হোম বিফোর দ্য ট্রেন কামস। রিচড মানে পৌঁছানো, বি হবে রিচড হোম কামস অথবা অ্যারাইভস, ঠিক আছে? তাহলে আমরা টেন্স নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা এই ভিডিওটা, বিশেষ করে গতকালকের ভিডিওটা এবং আজকের ভিডিওটা, এই পরপর দুটো ভিডিও যদি তোরা দেখতে পারিস, হ্যাঁ আমার বিশ্বাস, আমি 100% আশাবাদী তোমাদের কাছে আর টেন্স কঠিন বলে মনে হবে না। এবার তোমাদের সামনে আমি ব্ল্যাকবোর্ডে কয়েকটা ইসে করি, বাক্যগুলো লিখি, দেখি কোনটা কোন কোন টেন্স হয়। Birds fly in the sky. He had come recently
I am going to school. The sun shines in the sky. হাতে লিখলাম একটু তাড়াতাড়ি, তাহলে পরে একটু চারটা বাক্য আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আমার তো বক্তব্য এই ধরনের, তোমরা প্রথমে বাক্যগুলো পড়বেই, যে কোনো ইংরেজি বাক্য, তারপরে বাংলা মানে উদ্ধার করার চেষ্টা করবে, তারপরে কী ডাইরেকশন দিচ্ছে সেটা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এটাই নিয়ম। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, হি হ্যাড কাম রিসেন্টলি, আই অ্যাম গোয়িং টু স্কুল, দি সান শাইন্স ইন দ্য স্কাই। প্রথমটা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে পাখি আকাশে ওড়ে। দ্বিতীয়টা হি হ্যাড কাম রিসেন্টলি মানে সে সম্প্রতি এসেছে বা ইদানিংকালে এসেছে। আই অ্যাম গোয়িং টু স্কুল মানে আমি বিদ্যালয়ে যাইতেছি। দি সান শাইন্স ইন দ্য স্কাই মানে সূর্য আকাশে কিরণ দিচ্ছে। তো প্রথমটা দেওয়া হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস হচ্ছে যদি সাবজেক্ট, তাহলে ফ্লাই হচ্ছে গিয়ে ভার্বের প্রথম রূপ, তাই না? ফ্লাই, ফ্লিউ, ফ্লন। তাহলে এস মানে সাবজেক্ট, এটা ভি প্রথম রূপে ওয়ার বললাম, এটা সাবজেক্ট, এটা হ্যাড, এটা তাহলে হ্যাডে পরে তো আমি বললাম হ্যাডে পরে প্রত্যেকবার ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে এটা ভি থ্রি। আই যদি সাবজেক্ট হয় এম সব থাকলো, এটা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি, তাই না? এটা সাবজেক্ট, এটা কিন্তু ভার্বের নিশ্চয় প্রথম রূপ। তোমরা যখন ভার্বের রূপ পড়বে দেখবে সাইন মানে কিরণ দেওয়া, সাইন, হ্যাঁ, শোন, শোন, এসএস ও এনি। তাহলে আমরা গঠন অনুসারে অতি তাড়াতাড়ি পাবো। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, সাবজেক্ট হওয়ার ভার্বের প্রথম রূপ সমান সমান প্রেজেন্ট ইনডেফিনিট। হি হ্যাড কাম রিসেন্টলি, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট পারফেক্ট। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাইতেছি, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের পরে এম অথবা ইস অথবা আর। আমি তোমাদের এটাও বলতে চাই যে ভার্বের সঙ্গে আইনজি মানেই কন্টিনিউয়াস। আমি যে বলছিলাম শেষের চমক আছে, এটাই চমক যে ভার্বের সঙ্গে আইনজি মানেই কন্টিনিউয়াস। এটি অতি জটিল কথা নয়। হ্যাঁ, আমাদের সামনে দেখতে হবে এম অথবা ইস অথবা আর আছে কিনা, অথবা ও আছে অথবা ওই আর আছে কিনা। দি সান শাইন্স ইন দ্য স্কাই, সূর্য আকাশে কিরণ দিচ্ছে, সাবজেক্ট হওয়ার কি দাঁড়ালো ভার্বের প্রথম রূপ, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।